তো আজকের ক্লাসে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু সার্কিট ইন্টারাপশন, অর্থাৎ সার্কিট ব্রেকারের যে সুইচিং সার্কিট সেটা, সার্কিট ব্রেকার সুইচিং এর মেকানিজম, আর আর্ক ফেনোমেনা, অর্থাৎ সার্কিট ব্রেকারের ফিক্সড এবং মুভিং কন্ট্যাক্টের মাঝখানে যে আর্ক তৈরি হয় সেই আর্ক কিভাবে তৈরি হয় তার একটা ডেসক্রিপশন আমরা স্টাডি করব। প্রবাবল আর পসিবল কোশ্চেনস হতে পারে এক্সপ্লেন সার্কিট ইন্টারাপশন ইন সার্কিট ব্রেকার। আরো কোশ্চেন হতে পারে, ফর এক্সাম্পল ডিফাইন ট্রানজিয়েন্ট রিকভারি, আমরা ডিসকাস করব এগুলো। উইথ নিট স্কেচ ডেসক্রাইব আর্ক ফেনোমেনা, প্রবাবল কোশ্চেন। তো সিলেবাসের যে অংশটা কভার করবে আজকের লেকচার, ফুলি কভার করা যাবে না, বিশেষ করে স্টিল উই আর ইন টার্মিনোলজিস and general characteristics of relays and breaker, circuit breakers, control system, arc extinction, recovery voltage, এই কয়েকটা বিষয়ের উপর আমরা স্টাডি করব। আর হচ্ছে আমি একটা ফুল স্ক্রিন মোডে শেয়ার করি। তো সার্কিট ব্রেকার, দেখো সার্কিট ব্রেকার সুইচিং, সার্কিট ব্রেকারের ইন্টারাপশন বা ব্রেকার সুইচিং, একটা ফিগার আছে এই স্লাইডের বটম রাইট সাইডে। সেই সার্কিটটার ডেসক্রিপশন এবং এর অপারেশন মেকানিজমটা আমরা এক্সপ্লেইন করব। আগের ক্লাসে করেছি, একটু ডিফারেন্স আছে, কোথায় ডিফারেন্সটা আছে সেটা আমরা ব্যাখ্যা করব। The main function of the circuit breaker is to break or make the circuit. So theoretically a circuit breaker is a switch. কেমন? সার্কিট ব্রেকার ইজ এ সুইচ। সার্কিট ব্রেকার এই যে ব্ল্যাক বক্স এর মধ্যে দেখানো হয়েছে, যেখানে দুইটা কন্টাক্ট আছে, একটা ফিক্সড কন্টাক্ট আর একটা মুভিং কন্টাক্ট। তো এই মুভিং এবং ফিক্সড কন্টাক্ট, মুভিং ফিক্সড কন্টাক্ট লাইনের সাথে ফিক্স থাকবে, মুভিং কন্টাক্টটা আমরা সলিনয়েড বা এই জাতীয় কোনো ম্যাগনেটিক কুলিং এর মাধ্যমে মুভ করাতে পারবো। ইউজুয়ালি মুভিং কন্টাক্টটা ফিক্সড কন্টাক্টের সাথে যখন সার্কিটটা অপারেশনে থাকে, মানে কানেক্টিং অবস্থায় থাকে, স্প্রিং প্রেসার অথবা অন্য কোনো সাপোর্ট হয়ে ফিক্সড কন্টাক্টের সাথে লেগে থাকে এবং হাই কারেন্ট বা যে রেটেড কারেন্টের জন্য ডিজাইন করা হয়েছে সেই কারেন্টটা ক্যারি করতে পারে। সার্কিট ব্রেকার শর্ট সার্কিট কারেন্ট ক্যারি করতে পারে সেভারাল টাইমস এর চেয়ে বেশি। হ্যাঁ, সেরকম উইথস্ট্যান্ড ক্যাপাসিটি দিয়েই সার্কিট ব্রেকার কে মেক করা হয়, সার্কিট ব্রেকারটা কনস্ট্রাক্ট করা হয়। আবার অনেক সময় সার্কিট ব্রেকারে আর্ক তৈরি হয়, দুই কন্টাকে আর্ক হওয়ার কারণে ইরোশন হয়। হ্যাঁ, ওর সারফেসের যে ইলেকট্রন গুলো থাকে, মেটালিক ইভাপোরেশন হয়, মেটালগুলো ইভাপোরাইজড হয়, মেটালের মলিকুলস গুলো, অ্যাটমস গুলো ইভাপোরেট হয় due to huge heat generated in the vicinity. তো সেটা, এবং সার্কিট ব্রেকার যেহেতু রিপিটেড ফাংশন এর আছে আমাদের লাইনে, সুতরাং সেই বিষয়গুলো খেয়াল করে স্ট্যান্ডার্ড মেইনটেইন করে সার্কিট ব্রেকার কনস্ট্রাক্ট করা হয়। আর এই সার্কিট ব্রেকারের দুইটা মিডিয়া নরমালি এয়ারে ওপেন হতে পারে অথবা অন্য কোনো আর্ক এক্সটিংগুইশ করে এরকম প্রপার্টি আছে যেগুলো ইলেকট্রনকে ওই জায়গা থেকে মোবাইলাইজ করে নিতে পারে বা ইলেকট্রনগুলোকে অ্যাবজর্ব করতে পারে। এরকম কোনো মিডিয়া দুইটা কন্টাক্টের মাঝখানের এরিয়া কভার করে রাখে, যেমন সালফার হেক্সাফ্লোরাইড। সালফার হেক্সাফ্লোরাইড দুইটা মিডিয়ার মাঝখানে যখন সার্কিট ব্রেকারটা ওপেন হতে থাকে, তো সেখানকার ফ্রি ইলেকট্রন গুলো বা আয়োনাইজড অ্যাটম গুলোকে কি করে, অ্যাবজর্ব করে নেয়, ওর ইলেকট্রন গুলো অ্যাবজর্ব করে নেয়। তো সহজেই তোমার ডাইইলেকট্রিক স্ট্রেংথ রিকভার করে, ডাইইলেকট্রিক স্ট্রেংথ সাফিসিয়েন্ট হয়ে যায় যে ফার্দার
ওই দুইটা মিডিয়া ওপেন হওয়ার পর ফার্দার রিস্ট্রাইক হতে পারে না বা ওর ভিতরে কারেন্ট ফ্লো হতে পারে না। তো এরকম মিডিয়া আবার ব্যবহার করা হয়। এরপরে আমি কনস্ট্রাকশনটা আগে বলে নিচ্ছি, তারপরে আমরা ডিটেইলসটা বর্ণনা করব। আবার কিছু কিছু ক্ষেত্রে ফোর্স এয়ার ব্যবহার করা হয়, ফোর্স এয়ার, যাতে ব্লাস্ট এয়ারস বা এয়ারের ব্লো ব্যবহার করা হয়, যেটার কারণে ওই ইভাপোরাইজড অ্যাটমস, মলিকুলস, মেটালিক অ্যাটম গুলো ওখান থেকে সরে যায়। তো এটা নরমালি এয়ার ব্লাস্ট হতে পারে, আবার ম্যাগনেটিক ব্লো আউটও হতে পারে। ম্যাগনেটিক ব্লো আউট এর কাজ হচ্ছে যে এখানে একটা মেকানিজম তৈরি করা, যেটা যে আর্কটা ফর্ম হলো সেই আর্কটাকে কি করবে, প্রেসার ক্রিয়েট করবে। আর্ক নাথিং বাট আয়োনাইজড ইলেকট্রন ফ্লো। তো সেটাকে যেহেতু ইলেকট্রনের ফ্লো, তাই আমরা একটা ম্যাগনেটিক ফিল্ড প্রপার ডিরেকশনে যদি ক্রিয়েট করতে পারি, সেই ম্যাগনেটিক ফিল্ডটা আর্কের উপর একটা প্রেসার ক্রিয়েট করবে, এতে আর্কটা ইলংগেটেড হবে, আর্কটা স্প্লিট হবে, এতে তোমার যে ইলেকট্রন গুলো আছে, ফ্রি ইলেকট্রন গুলো বা আয়োনাইজড পার্টিকেল গুলো আছে, সেগুলো সহজে সরে যাবে। তো ম্যাগনেটিক ব্লো আউট এভাবেও করা যেতে পারে। এরপরে রিসেন্টলি সালফার হেক্সাক্লোরাইডের পরিবর্তে কার্বন ডাই অক্সাইড মিডিয়াতে ব্যবহার করা হয় আর্ক এক্সটেনশন মিডিয়াম হিসেবে, মার্কেটে রিসেন্ট। তো এভাবেও আমরা সার্কিটের ভিতরের, সার্কিট ব্রেকারের মাঝখানের মিডিয়াটা ডিজাইন করতে পারি। তো এটা হলো সার্কিট ব্রেকার সম্পর্কে আমরা একটু ডিটেইলস বললাম। সার্কিট ব্রেকার গুলোকে ক্লাসিফাই করা যায় কি ধরনের আর্ক এক্সটেনশন মিডিয়া ব্যবহার করা হয় তার উপর। সালফার হেক্সাফ্লোরাইড যদি আমরা মিডিয়া অফ আর্ক এক্সটেনশন ব্যবহার করি, তাহলে এটাকে বলবো সালফার হেক্সাফ্লোরাইড সার্কিট ব্রেকার। যদি এয়ার ব্লাস্ট ব্যবহার করি আর্ককে স্প্লিট করার ক্ষেত্রে, রিমুভ করার ক্ষেত্রে, সেটাকে আমরা বলি এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার। এভাবে সার্কিট ব্রেকার নামকরণ করা হয়ে থাকে। অনেক সময় অয়েল ইমার্স করা থাকে, কন্টাক্ট দুটাকে অয়েলের ভিতর, মিনারেল অয়েল যেটা ট্রান্সফরমার অয়েল হিসাবে আমরা ব্যবহার করি, সেই অয়েলটাও সার্কিট ব্রেকারের কন্টাক্টের দুইটা কন্টাক্টের মাঝখানে ব্যবহার করা হয়। তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার আমাদের বাসা বাড়িতে সার্কিট ব্যবহার করা হয়, যেগুলো করি, সেখানে কি মিডিয়া ব্যবহার করা হয়? সেটা হচ্ছে যেটা ব্যবহার করা হয় সেটা নর্মাল এয়ার, কারণ এখানে ভোল্টেজ লেভেল কম, কারেন্ট রেটিং কম, আর্ক ফেনোমেনাটা ওইভাবে সিগনিফিকেন্ট অ্যামাউন্ট ক্রিয়েট হয় না, আর্ক তৈরি হয় না, তখন সামান্য সময় মোমেন্টারিলি তৈরি হয়, সহজেই ওটা স্প্লিট হয়ে যায় নর্মাল এয়ারের মিডিয়াতেই। এর জন্য অন্য কোনো ধরনের মিডিয়া আর এক্সটেনশন মিডিয়া ব্যবহারের প্রয়োজন হয় না। আর এই সার্কিট ব্রেকারের ক্ষেত্রে রিলে সার্কিটেও তেমন প্রয়োজন হয় না অনেক জায়গাতেই। ম্যাগনেটিক তোমার মেটালিক বাইস্টিপ মেটাল আছে, যেগুলো টেম্পারেচার হাই কারেন্ট ফ্লো হলে কন্টাক্টের মধ্যে দিয়ে, ডিউ টু এনি ফল্ট অর ওভারলোডেড সিচুয়েশনে, যখন হাই কারেন্ট সার্কিট ব্রেকারের ভিতর দিয়ে ফ্লো হয়, তো মাঝখানের কন্ডাক্টিভিটিটা তোমার ওভারহিটেড হয়ে যায়। তো বাই স্টিপ মেটাল ইরেগুলার হিট, মানে হিটের কারণে মেটালের যে দুইটা মেটালের রেসপন্স দুই রকম হওয়ার কারণে সেটা আইসোলেট করে, ডিসকানেক্ট করে। তো এর জন্য কোনো অতিরিক্ত রিলে ব্যবহারের প্রয়োজন হয় না। কিন্তু বড় যখন আমরা বেশি হাই রেটিং ভোল্টেজ বা হাই রেটেড ভোল্টেজ বা কারেন্ট, যেমন ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে যখন সার্কিট ব্রেকার গুলো ব্যবহার করব, যারা জেনারেশন পয়েন্ট থেকে যখন আমরা গ্রিডে পাওয়ারটাকে ফিড করাচ্ছি, ট্রান্সফরমারের আগে পরে যখন যে সার্কিট ব্রেকার গুলো আমরা ব্যবহার করি, সেই ক্ষেত্রে কিন্তু এরকম না, সেখানে রিলে একটা অ্যাডিশনাল সার্কিট ব্রেকার, একটা পার্ট, সার্কিট ইন্টারাপশন বা ব্রেকার সুইচিং এর একটা পার্ট, যেটা রিলে, সেই রিলেটা আমরা ব্যবহার করতে পারি। তো রিলেটা আসলে কি জিনিস? রিলে হচ্ছে সার্কিট ব্রেকার সুইচিং এর ভেতর, মানে একটা ব্রেনের মতো কাজ করে, একটা মস্তিষ্ক, যেটা আমরা প্রোগ্রাম করতে পারি বিভিন্ন কন্ডিশন বেসিসে। আমরা এখানে যে অংশটা দেখতে পাচ্ছি, দেখো এখানে রিলে কয়েলটা আছে, একটু ই হয়ে যাচ্ছে। রিলে কয়েলের একটা পার্ট আছে, যেটা রিলে কয়েলটা কার সাথে কানেক্ট আছে, একটা কারেন্ট ট্রান্সফরমারের
সেকেন্ডারির সাথে। কারেন্ট ট্রান্সফরমারটা কোন কারেন্টটা চেঞ্জ করতেছে, এখানে একটা ট্রান্সফরমার আছে, মেইন সার্কিট যেটা পাওয়ার ফ্লো সার্কিট, কন্ট্রোল সার্কিট না, দুইটা সার্কিট আছে এখানে, একটা হচ্ছে মেইন পাওয়ার লাইন আর একটা হচ্ছে কন্ট্রোল সার্কিট। তো কন্ট্রোল সার্কিটের প্রথম পার্ট হচ্ছে কারেন্ট ট্রান্সফরমার। যে কারেন্ট ট্রান্সফরমারের কাজ হচ্ছে আমাদের হাই কারেন্ট যেটা ফ্লো হচ্ছে লাইন দিয়ে, সেই কারেন্টটাকে চেঞ্জ করে তার স্কেল ডাউন করা সেকেন্ডারিতে। সেই কারেন্টটা আমরা চেঞ্জ করে রিলেতে দিচ্ছি। রিলের ভিতর সেভারেল থ্রেশহোল্ড ভ্যালু আছে, একটা লেভেল আছে যে এই লেভেলের বেশি কারেন্ট ফ্লো হলে রিলেটা অ্যাকচুয়েট হয়, রিলে কয়েলটা অ্যাকচুয়েট হয়। তো রিলে কয়েল অ্যাকচুয়েট হওয়ার জন্য বিভিন্ন রকম কন্ডিশন আমরা সেট করতে পারি। ফর এক্সাম্পল আমরা বলতে পারি যে কি পরিমাণ কারেন্ট ফ্লো হতে পারে, ওভারফ্লো কতটুকু সময়ের জন্য আমরা অ্যালাউ করতে পারি, তারপরে রিলেটা অ্যাকচুয়েট হবে। অথবা বলতে পারি যে কি পরিমাণ এনার্জি ফ্লো হতে পারে, যেমন কিলোওয়াট আওয়ার, এটা আমরা ন্যারো স্কেল ডাউন করে বলতে পারি যে এত কিলোওয়াট আমরা এনার্জি হয়তো 1 সেকেন্ড বা 2 সেকেন্ড এরকম টাইম অ্যালাউ করা যেতে পারে। পাওয়ার ফ্লো হচ্ছে এতটুকু, আমরা পরে সার্কিট ব্রেকারটা অফ করব। তো সেটাও, সেই কন্ডিশনটাও জুড়ে দেওয়া যেতে পারে। তার মানে এখানে একটা মানে অনেকটা ব্রেনে যে আমরা অ্যালগরিদম সেট করি বা কোনো লজিক সেট করি, সেই লজিক বেসিসে রিলেটা অ্যাকচুয়েট হবে। তাহলে রিলের কাজ হচ্ছে সার্কিটের কারেন্ট ট্রান্সফরমারের সেকেন্ডারির যে কারেন্ট সেটা চেঞ্জ করে সেই কারেন্টটা আমার প্রোগ্রাম যে আমি সেট করছি সেই বেসিসে রিলেটার অন করা, রিলের সুইচ অন করা। এই যে আমার সেন্সিং সার্কিটের যে কয়েল, সেই কয়েলটা অ্যাকচুয়েট হলে তখন সেই নির্দিষ্ট টাইম অথবা নির্দিষ্ট পাওয়ার পাস হওয়ার পরে, নির্দিষ্ট কারেন্ট পাস হওয়ার পরে যে কন্ডিশন সেট করি সেই কন্ডিশন বেসিসে এই সুইচটা C2 সুইচটা অন হবে। C2 সুইচটা অন হলে যেটা হবে সেটা হচ্ছে টিপ তোমার রিলে, এই সার্কিটটা, যে সার্কিটের ব্যাটারি এনার্জি স্টোরেজ আলাদা, ইন্ডিপেন্ডেন্ট ব্যাটারি এনার্জি স্টোরেজ আছে, এটা অক্সিলারি ব্যাটারি দিয়ে হতে পারে বা অন্য কোনো সেকেন্ডারি এসি সোর্স দিয়েও আমরা এই সার্কিটটাকে কি করতে পারি, এনার্জাইজ করতে পারি। যেহেতু সুইচ অন হয়ে গেছে, সেটা সার্কিটটা ক্লোজ হলো। সার্কিট ক্লোজ হওয়ার কারণে টিপিং যে কয়েল আছে, সেই কয়েল সলিনয়েড লাইক কুলিং ম্যাগনেটিক কয়েল, সেই কয়েলটা, টিপিং কয়েলটা এনার্জাইজ হবে। এখানে একটা বিষয় যে C1 একটা সুইচ আছে, এই সুইচটা সম্পর্কে আমরা একটু পরেই বলছি, এটার কথা এই মুহূর্তে ভুলে যাও। শুধুমাত্র অটোমেটিক যেটা কারেন্ট ফ্লো একটা নির্দিষ্ট লেভেল অথবা কারেন্ট এনার্জি ফ্লো নির্দিষ্ট পরিমাণ, এই সিচুয়েশন গুলোতে অথবা টাইম আমি ফিক্স করে দিছি যে 1 সেকেন্ড বা 1.5 সেকেন্ড পরে এরকম একটা সিগন্যাল পেলেই তখন এটা অন হয়ে গেল এবং ব্যাটারি এনার্জি স্টোরেজ দ্বারা সার্কিটটা ক্লোজ এনার্জাইজ হয়ে রিলে টিপ কয়েলটা তোমার এনার্জাইজ হলো সলিনয়েড। তো যখন এটা এনার্জাইজ হয়ে যাবে তখন এই ম্যাগনেটিক কুলিং ইফেক্টের মাধ্যমে যেটা মুভিং কন্ট্যাক্ট আছে সার্কিট ব্রেকারের ভিতর, সেটাকে কুল ডাউন করবে। তো কুল ডাউন করার টাইমটা হচ্ছে ইম্পর্টেন্ট। যখনই কুল ডাউন করবে, হাই কারেন্ট ফ্লো হলে সাধারণত কারেন্ট ফ্লোটা কন্টিনিউয়াস রাখতে চায়, যত কারেন্ট ফ্লো বেশি হবে এবং যত কুইকেস্ট টাইমে আমরা এটা ডিসকানেক্ট করতে থাকবো, তো তখন ওই জায়গায় একটা ভোল্টেজও ক্রিয়েট হবে। আমরা জানি যে V ইকুয়াল টু কি L di/dt, অর্থাৎ এই কারেন্ট কন্টিনিউয়াস ফ্লো হচ্ছিল এই সার্কিটের ভিতর দিয়ে, সেই কারেন্টের সাথে তোমার যে ম্যাগনেটিক ফ্লাক্স লিংকেজ আছে, সেই লিংকেজটা কারেন্ট ফ্লো চেঞ্জের কারণে ম্যাগনেটিক ফ্লাক্সটাও চেঞ্জ হচ্ছে। তো এই চেঞ্জিং ম্যাগনেটিক ফ্লাক্স ওখানে একটা ভোল্টেজ ক্রিয়েট করতেছে, আমরা যেটা বলি ইন্ডাক্টর অ্যাক্রসের ভোল্টেজ। তো ওই ভোল্টেজটা ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ যেটা হলো, সেই ভোল্টেজটা ঠিক কারেন্ট ইন্টারাপশন বা মুহূর্তে অনেক বেশি থাকে এবং হাই ফ্রিকোয়েন্সি একটা রিপল থাকে মেইন ভোল্টেজের সাথে, ম্যাগনিটিউডটা বেশি থাকে আর ভোল্টেজটার ভিতর কি থাকে, হাই ফ্রিকোয়েন্সি থাকে, পাওয়ার ফ্রিকোয়েন্সির সাথে হাই ফ্রিকোয়েন্সি থাকে। তো এই দুইটা কম্পোনেন্ট আসলে এই ভোল্টেজটা যে একটা ওভার ভোল্টেজ ক্রিয়েট হলো, যে ভোল্টেজটা চাচ্ছে যে কারেন্ট কন্টিনিউ আবার হোক, সেই
সেই ফেনোমেননটা আমরা যে ভোল্টেজটা ক্রিয়েট হলো সেটাকে আমরা রিস্ট্রাইক ভোল্টেজ বলবো, কারণ এই ভোল্টেজটাই চাচ্ছে যে আবার কি হোক, কারেন্টের ভিতর দিয়ে কন্টিনিউ হোক, কারেন্ট চেঞ্জ হওয়াটা সে বাধাগ্রস্ত করতেছে। তো মিডিয়া কারেন্ট এই যে ভোল্টেজটা ক্রিয়েট হওয়ার একটা রেট থাকে, রিস্ট্রাইক ভোল্টেজ ক্রিয়েট করার একটা টাইমের রেসপেক্টে রেট থাকে, এটার রেট। আর এর ভিতরে আমি মিডিয়া তৈরি করছি যেটা ডাইইলেকট্রিক স্ট্রেংথ মিডিয়া, যেটা আমার আয়োনাইজড পার্টিকেল গুলোকে মুভ করায় সেটার ডাইইলেকট্রিক স্ট্রেংথ ডেভেলপমেন্টের রেট এর চেয়ে যদি বেশি হয় কারেন্ট ফ্লোর রেটটা, পাওয়ার ভোল্টেজের রেটটা, তাহলে কি হবে যে তোমার কন্টিনিউ হবে আর্টটা। আর যদি ডাইইলেকট্রিক স্ট্রেংথ ডেভেলপমেন্ট রেটটা যদি বেশি হয় তাহলে আলটিমেটলি ফার্দার আর রিস্ট্রাইক বা আয়োনাইজেশন হওয়ার সুযোগ থাকবে না। তাহলে এই ঘটনাটা ঘটলে তখন সার্কিটটা প্র্যাকটিক্যালি মেন যে ফল্টি পার্ট থেকে যেটা হেলদি পার্ট সেটা ডিসকানেক্ট হবে। এখন এটা আমরা বললাম অটোমেটিক প্রসেস, অর্থাৎ যদি সার্কিটের কন্ডিশনটা আবার হেলদি হয়ে যায়, রিলে সার্কিটটা এটা আবার কি করবে, রিলে সার্কিটটা আগে যেটা এটা ওপেন হয়েছিল এটা ক্লোজ হয়ে যাবে, এটা ম্যাগনেটিক পুলটা আবার পুলিং আর ফিল করবে না, সেই ক্ষেত্রে সার্কিটটা কি আবার মেইন সার্কিটের সাথে কানেক্ট হবে। যখন এই পাশের অংশটা আমরা ফল্টটা বলছি যে যে জায়গায় আমি কার্সারটা রাখছি এই দিকে ফল্ট তৈরি হয়েছে, তো সেইটা হেলদি পার্টের সাথে ফল্টি পার্ট রিকভার যদি হেলদি হয়ে যায় হেলদি পার্টের সাথে আবার কানেক্ট করে দিবে। এই প্রসেসটা হচ্ছে অটোমেটিক। তো অটোমেটিক প্রসেসের সাথে যদি ম্যানুয়াল প্রসেস হতে পারে, যেমন আমরা যে সার্কিট ব্রেকার ব্যবহার করি সাধারণত ম্যানুয়ালি অন অফ করি, আর ওভার কারেন্ট ফ্লো হলেও সেক্ষেত্রে যেটা হয় সেটা বাই মেটালিক মিনিয়েচার সার্কিট ব্রেকার যেটা হাউসহোল্ড অ্যাপ্লায়েন্স কানেক্ট করে, সেই ক্ষেত্রে কিন্তু তোমার ওই বাই মেটালিক স্ট্রিপের টেম্পারেচার ডিফারেন্সের কারণে অটোমেটিক্যালি সার্কিট ব্রেকার ওপেন হয়ে যায়। আবার যখন নরমাল কারেন্ট ফ্লো হয় সেটা কানেক্ট হয়ে যেতে পারে, অথবা কোনো সার্কিট ব্রেকার আছে যে অফ হয়ে গেছে তোমার ম্যানুয়ালি আবার অন করতে হচ্ছে। তো ম্যানুয়াল অন অফ অপশনটা সার্কিট ব্রেকারের ভিতর থাকতে হবে। বিশেষ করে সাবস্টেশন যেগুলো, যে ফিডার গুলো থেকে আমরা পাওয়ার পাই, সাবস্টেশন কানেক্ট থাকে গ্রিডের সাথে, সেই গ্রিডে এই ধরনের মেকানিজম থাকে যে সেখানে টেকনিক্যাল পারসন থাকে, সে ম্যানুয়ালি পুশ করতে পারে সুইচ সার্কিট ব্রেকারকে অফ করার জন্য। সেই সুইচটা হচ্ছে C1 সুইচ দ্বারা আমরা ওভাররাইড না, জাস্ট মেইনটেনেন্স পারপাস অথবা অন্য কোনো পারপাসে C1 সুইচটা পুশ করলে সার্কিটের ভিতর ওভারকারেন্ট হোক বা না হোক, সেই সুইচ অফ অন করার সাথে সাথে C1 পুশ করার সাথে সাথে এই সার্কিটটা ক্লোজ হবে এবং এই সার্কিট ব্রেকারের ভিতর যে কন্টাক্ট দুটো আছে সেপারেশন শুরু হয়ে যাবে বা সেপারেট হয়ে যাবে। তো এটা হচ্ছে তোমার ম্যানুয়াল অপশন রাখা আছে। তো while C1 is for manual closing, by pressing the button at the control panel in substation, then C2 আমরা দেখলাম যেটা C2 automatically by relay for overcurrent condition sensed by CT। তাহলে দুইটা সুইচিং অপারেশন আমরা এটা যেটা করা হয়েছে সেটা প্যারালাল ফুলফিল দ্য লজিক অর ফাংশন, অর্থাৎ এটা যদি অন এই মেকানিজম শুরু হয় অটোমেটিক অপারেশনটা, তাহলে আমি এই C1টা অন করতে পারবো না, শুধুমাত্র হেলদি কন্ডিশনে আমরা C1টা অন করতে পারবো। এটাই এই বোঝাচ্ছে যে লজিক অর ফাংশন ব্যবহার করা হয়। The trip circuit is supplied with DC battery source. Independent AC source may be used for trip circuit. তো এই হচ্ছে সার্কিট ইন্টারাপশন বা ব্রেকার সুইচিং এর সম্পর্কে আমরা যেটা আলোচনা করলাম সেটা। তাহলে আমরা যদি সামারি করি সার্কিট ব্রেকার সুইচিং এর ভিতর কি থাকে আসলে, বেসিক্যালি তিনটা সার্কিট ব্রেকার ফাংশন ইজ কনসিস্ট অফ or comprise of three main components: sensing and tripping circuit, দুই হচ্ছে অপারেটিং মেকানিজম, আর তিন হচ্ছে আর্ক এক্সটেনশন বা ইন্টারাপশন।